অধিকার। কালীচরণকে ধীর পায়ে লন পেরিয়ে বিষণ্ণ মনে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠতে দেখে উৎসুক উৎপল্লবাবু মলিন মুখে জিজ্ঞাসা করলেন, কী রে, সুচন্দ্রা মা হঠাৎ ফোনে তোকে ডেকে পাঠালো কেন? কিছু খাবার টাবার করে পাঠিয়েছে বুঝি আমার মা? আরে, আমি যে ওর প্রিয় সন্দেশগুলো পাঠালাম সেগুলো দিয়েছিস তো, নাকি ফিরে নিয়ে এসছিস? পায়চারি করতে করতে হাজার প্রশ্নের কোনোটার উত্তর দেবে সেটা বুঝতে না পেরে কালীচরণ ব্যাগ থেকে একটা খাম বের করে বাবুর হাতে দিলেন। খাম হাতে নিয়ে অস্থির উৎপলবাবু কালীচরণকে মুখের কাছে খামটা নাড়তে নাড়তে বললেন, কিসের চিঠি? কার চিঠি? কাকে দিয়েছে? কিছু না বলে কালীচরণ আপনার খাবার নিয়ে আসি বলে পিছু ঘুরতেই খামটা ছিঁড়ে এক নজরে পড়ে ফেললেন। তড়িতাহতের মতো খামটা ছুঁড়ে ফেলে চিৎকার করতে থাকেন, কি এত বড় কথা! আমি কিনা হাইকোর্টের জাস্টিস, আমার একমাত্র মেয়ে ইংলিশে এমএ, তাকে কিনা বলা হয়েছে পা টিপতে, দেখাচ্ছি মজা বলে লাফাতে লাফাতে নাইট গাউনের বেলটা আরও একটু জোরে বাঁধতে বাঁধতে ফোন ধরে ধমকাধমকি করতে লাগলেন। সেপাশ থেকে যতই ভেসে আসে, আমি বলছি স্যার আমি, সে কথা কানেই যায় না। চিৎকার করে বলেন, আমার মা মরা মেয়েটা, সে কখনো এক গ্লাস জল নিয়ে খায়নি, তাকে কিনা বলা হয়েছে পা টিপতে, মশারি কাটাতে, রেখে যাবে আমার চন্দ্রামাকে, বাঁদর কোথাকার। সশব্দে ফোনটা নামিয়ে রাখেন, আবার তখনই সেটা তুলে চিৎকার করে বলেন, শুনছ, কালকে নয় আজকেই, এখনই তুমি আমার মেয়েকে রেখে যাও, বুঝলে? চন্দ্রা ততক্ষণে নেপালি কাকার হাত থেকে ফোনটা ধরে কিছু বলার আগেই ফোনটা কেটে যায়। নেপালি কাকার কাছ থেকে সব শুনে চন্দ্রা ফোনে বাবাকে সব বোঝাতে চাইল, তার ওই একই কথা, তুমি চলে এসো, নতুবা আমি নিজেই কাল তোমাকে গিয়ে নিয়ে আসবো। ফোন রেখে চন্দ্রা মাথায় হাত দিয়ে ভাবতে থাকে কি করে বাবাকে শান্ত করা যায়। অনেক রাত্রি পর্যন্ত অরণ্য চন্দ্রাকে জানালার পাশে সোফায় বসে থাকতে দেখে গভীর আন্তরিকতায় তার কাছে জানতে চায় সমস্যাটা কী, কিন্তু চন্দ্রা কিছুই বলতে পারে না। চুপচাপ দুজনে শুয়ে শুয়ে নিস্তব্ধ রাত্রির বিনিদ্র রজনী কাটিয়ে দেয়। বাথরুমে ফ্রেশ হতে গিয়ে চন্দ্রা শুনতে পায় গাড়ি হর্নের আওয়াজ, বুঝতে পারে সারা রাত্রি বাবা ঘুমোতে না পেরে সকালবেলাতেই গাড়ি পাঠিয়ে দিয়েছেন। তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে এসে অরণ্যকে বলে, আমাকে একবার যেতে হবে, বাবা ডেকেছেন। ঠিক আছে, যেও, এত সকালে কেন? টিফিন করে একসাথেই বেরিয়ে পড়ব। কলেজ যাবার পথে তোমাকে বাবার বাড়িতে নামিয়ে দেব। চন্দ্রা তাড়াতাড়ি বলে, না না, তুমি পরে যেও। বাবার টেম্পার চন্দ্রা জানত, তাই তাকে কিছু বুঝতে না দিয়ে রাত্রিতে ফিরে আসবো বলে তখনই সিঁড়ি দিয়ে দ্রুত নেমে চলে যায়। অরণ্য কিছুই বুঝতে পারে না। নিচ থেকে চন্দ্রা মুখ বাড়িয়ে বারান্দায় দাঁড়ানো অরণ্যকে হাত নেড়ে বিদায় জানায়। গাড়ি এগিয়ে চলল, দূরত্ব বাড়তে লাগলো। তবুও চন্দ্রা মুখ ফিরাতে পারল না, যতক্ষণ না তাদের মাঝে দুধিচে আবাসনের কংক্রিটের দেয়ালগুলো দৃষ্টিরোধ না করল। এরপর অনেকগুলো বছর কেটে গেল। চন্দ্রার জীবন থেকে সরস বর্ষার সাথে রইল তার বিনিদ্র রজনীর অশ্রুধারা সজল কাহিনী। ফিরে ফিরে এলো অনেকগুলো বসন্ত। নববসন্তের চিরসুন্দর রূপের মধ্যেও চন্দ্রা সুন্দরের দেখা পেল না। তার মনের হাহাকার যেন আরও বাড়িয়ে দিল বসন্তের আগুনকে। অনেক অনুনয় বিনয় করা সত্ত্বেও জাস্টিস বাবার কঠোর পিতৃহৃদয়ের কোথাও এতটুকু নাড়া দিল না আদরের একমাত্র কন্যার বিরহ অশ্রু। এসব দেখার চোখও ছিল না হয়তো।
তুলাদণ্ডের ব্যাপারী। তাই হিসেব মেলাতে গিয়েও নিজেকে পাল্লাটাই ভারী করতে লাগলো। আরেকটা দিক যে সে সময় একেবারে শূন্য হয়ে গেল, বেহিসেবি খাতায় সে কেবল ফাঁকিই থেকে গেল, সেটা বুঝেও যেন বুঝতে পারলেন না। অরণ্যকেও তিনি কঠিন হাতে শাস্তি দিয়েছেন, তার একমাত্র স্নেহের কন্যাকে অনাদর করার জন্য। কি নির্মম নিষ্ঠুর বিচারের শিকার হলো দুটি ফুটন্ত যৌবনের প্রতীক। চন্দ্রার জন্মের পরেই মারা যায় তার মা। কোনো আত্মীয় স্বজনের সাহায্য ছাড়াই চন্দ্রাকে মানুষ করেছিলেন উৎপলবাবু। অত্যন্ত কঠোরে কোমলে মিশ্রিত ছিলেন এই মানুষটি। সর্বক্ষণ কাজের নেশায় ভুলে থাকতেন স্ত্রী হারানোর যন্ত্রণা। স্ত্রীর সাহচর্য পাননি বলেই হয়তো কন্যার এই মর্মান্তিক বিরহ যন্ত্রণা আপন ভোলা মানুষটির চোখ এড়িয়ে গেল। তাই তার আদরের সন্তানের বুক থেকে এক একটি বসন্ত যে এক একটি রক্ত পলাশ হয়ে ঝরে পড়ল, তা টেরও পেলেন না অতি নির্মম এই বিচারক। যে সংসারী চন্দ্রা আর তার পালিত দাদা একে অন্যের সঙ্গী হয়ে পরম আদরে বড় হয়েছিল, সেই অতি পরিচিত পিতৃগৃহের পরম শান্তির নিশ্চিন্ত আশ্রয়ের কোণ তার কাছে যেন অচেনা ঠেকছে। বাবার রিটায়ার, দাদার বিয়ে তার জীবনে এনে দিল বিরাট পরিবর্তন। প্র্যাকটিসের সময় ছাড়া বাকি সময়টা বাবাকে কাছে পেয়েও চন্দ্রা নিজেকে গুটিয়ে রাখত নিজের মধ্যেই। বাবার স্নেহ ভালোবাসা যেন তার কাছে নির্যাতন বলে মনে লাগত। বৌদি বন্ধুর মতো তাকে কাছে পেতে চাইলেও তার কাছে সেটা করুণ বলে মনে হতো। বৌদির পরামর্শে বাবা যখন তাকে আবার নতুন করে জীবন শুরু করার কথা বোঝাতে লাগলেন, তখন চন্দ্রা চিন্তা করতে থাকে অন্য আরেক কথা। দাম্ভিক বাবার ভয়ে যে মেয়ে কখনো মুখ খোলেনি বা বাবার অনুমতি ছাড়া কিছু করার কথা ভাবতে পারেনি, সে চন্দ্রা হঠাৎ একদিন সব কিছু জানিয়ে অরণ্যের হাত ধরে তার আসল ঠিকানায় এসে হাজির হলো। এতদিন অসাক্ষাতে এখানেও যে বিরাট পরিবর্তন হয়ে গেছে, তা অরণ্য তাকে গাড়িতে তোলার আগে বুঝিয়ে বলেছে। তার রাজত্বে তার অধিকার সমস্তই আজ অন্যের হাতে চলে গিয়েছে। এই সমস্ত কিছু শোনার পরেও চন্দ্রা কিছুটা থমকে গেলেও যে বাড়ি থেকে সে বেরিয়ে এসছে সেখানে আর কেমন করে ফিরবে। অরণ্যের একটা হাত ধরে করুণ মিনতির সঙ্গে সে বলল, তোমার বাড়িতে তোমার ছেলেকে দেখার জন্য কি আমাকে একটু জায়গা দেওয়া যায় না? অরণ্য তার জীবনের প্রথম প্রেম, প্রথমা স্ত্রীর এই দীনতম কথায় বড় কষ্ট পেল। তার দ্বিতীয় স্ত্রী বৈশালীর বিরাট হৃদয়ের উদারতার কথা বলতেই চন্দ্রা দু চোখ ছাপিয়ে এতদিনের রুদ্ধ অশ্রুকে আর বাধা দিল না। অরণ্যের দ্বিতীয় স্ত্রী বৈশালীও কলেজের অধ্যাপিকা। চন্দ্রার পাঠানো চিঠি বৈশালী প্রথম পড়ে। তারপর অরণ্যের কাছে সমস্ত কিছু শোনার পরও বৈশালী বিন্দুমাত্র অবাক হয়নি। নতুন করে অরণ্যের আর সমস্যা বাড়াতে চান না বলে চন্দ্রাকে আনতে যেতে অরাজি হওয়ায় বৈশালী নিজেই আনতে যাবে বলে মন স্থির করে। বৈশালী তাকে বোঝায় চন্দ্রার তো কোনো দোষ নেই, তবে সে কেন সারা জীবন কষ্ট পাবে, কেন বঞ্চিত হবে তার অধিকার থেকে। তার পূর্ণ সম্মতি নিয়ে অরণ্য চন্দ্রাকে নিয়ে এসেছে। অরণ্যের বাড়ির সামনে গাড়ি থামতেই বৈশালী নিজে হাসি মুখে নেমে চন্দ্রার হাত ধরে ভেতরে নিয়ে এলো। চন্দ্রা তার পা ছুঁয়ে প্রণাম করতে যাবার আগেই বৈশালী তাকে বুকে টেনে নিয়ে পাশে বসিয়ে বলল, এখানে তোমার অধিকার আমার সমান। রাত্রিতে বৈশালী নিজের হাতে রান্না করে চন্দ্রা আর অরণ্যকে পাশে বসিয়ে পরম স্নেহে নিজের হাতে খাইয়ে ছেলেকে নিয়ে একটি ঘরে শুয়ে পড়লেন। চন্দ্রা নিজের শোবার ব্যবস্থা বুঝতে না পেরে বৈশালীর ঘরে ঢুকে পড়ে। দিদি, আমি তাহলে? কথা শেষ হবার আগেই বৈশালী বলে, তুমি কোথায় শোবে তাই তো? হ্যাঁ। একটু মুচকি হেসে বলে, তুমি পাশের ঘরে চলে যাও, তোমার নিজস্ব জায়গায়। ছি, কি বলছেন দিদি?
তুমি ওখানে যাও, আমি বরং তোমাদের সোনা কিনে এবার থেকে এখানেই থাকবো। তা কেন? তোমার অধিকার তুমি ছাড়বে কেন? ওখানে যাওয়ার অধিকার তোমার 100 বার, আর সেই অধিকার আমি স্বেচ্ছায় নিজে হাতে তোমায় দিয়েছি। চন্দ্রা ঝরঝর করে কেঁদে ফেলে, বলে, আমি চাইনি দিদি, আপনাকে বঞ্চিত করে সুখভোগ করতে আসিনি। আমি এ বাড়িতে সোনার দেখাশোনার জন্য এসেছি। বৈশালী এবার লেকচারার সুলভ গাম্ভীর্যে বললেন, যাও, অরণ্যের কিছু চাওয়ার থাকতে পারে তোমার কাছে। আমি যেমন তোমার অধিকারকে সম্মান দিই, সেরকম তোমার অধিকারকেও আমি প্রতিষ্ঠিত করতে চাই। এখানে আমাদের কারো অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না। এইভাবে আনন্দের বন্যায় গা ভাসিয়ে সোনাকে নিয়ে চন্দ্রা নতুন জীবন এগিয়ে নিয়ে চলল। চন্দ্রা একটি কাজও তার দিদির অনুমতি ছাড়া করে না। সামান্য ব্যাপারেও চন্দ্রা দিদিকে জিজ্ঞেস করে, এটা কি করব, কোথায় রাখবো ইত্যাদি। কারণ বৈশালী ছিল বয়সে চন্দ্রার থেকে অনেক বড়। বৈশালী তাকে বারবার বুঝিয়ে দেয়, এটা তারও বাড়ি, এখানে সে নিজের মতো চলবে, থাকবে, বেড়াবে, অরণ্যকে নিয়ে ঘুরবে, সোনাকে নিজের মতো মানুষ করবে। বৈশালীর আর অরণ্য যেমন কলেজ টাইমে একসাথে যায় আসে থাকে, সেরকম বাড়ি ফিরেও অবশ্য সমান সঙ্গ দেয় চন্দ্রাকে। এত আনন্দের পরও চন্দ্রার জন্য অপেক্ষা করেছিল বাবার দেওয়া আরেকটি অবুঝ আঘাত। চন্দ্রার হাতে হঠাৎ এলো একদিন এক উকিলের চিঠি, যার সারমর্ম ছিল চন্দ্রা গৃহত্যাগী হয়েছে, সেই জন্য চন্দ্রাকে পিতা ত্যাগ করলেন। বৈশালী কোর্টে হাজির হয়ে প্রমাণ করলেন, বিবাহিত কন্যা পিতার গৃহ ছেড়ে স্বামীর গৃহে ফিরে আসলে তাকে কোনো আইনের বিচারে গৃহত্যাগী বলা যায় না। জজ সাহেব তাকে অরণ্যের প্রথমা স্ত্রী বলে প্রমাণ করে সম্মতি দিলেন তাদের একসাথে থাকার। চন্দ্রা ফিরে এলেও একটা কথা কিছুতেই বুঝতে পারল না, বাবা তাকে কেন কোর্টে নিয়ে গিয়ে এত লোকের সামনে অসম্মানিত করলেন। এটা কি বাবার সত্যিই রাগের প্রকাশ, নাকি বিচারক বাবা তার কন্যাকে আরও দৃঢ় সামাজিক প্রতিষ্ঠা দিয়ে গেলেন?